কলেজ অফ এডুকেশন ম্যাডাম আছি আমরা বরিশাল ও টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি লুনা মুন্সি। তো স্যার, আপনারা ভালো আছেন সবাই? জি ম্যাডাম, হ্যাঁ, ভালো আছি। একটু ম্যাডাম ভালো আছি। হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমি একটু স্লাইডটা একটু দেখছি তো, তাই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, শুরু করেন। হ্যাঁ, হানিফ স্যার মারা গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি একটু দেখছি। এটা পরবর্তী স্লাইড। আচ্ছা জি ম্যাডাম। তো আজকের জীববিজ্ঞান শিক্ষায় ইউনিট 8 আছে জীববিজ্ঞান শিক্ষার্থীর শিক্ষণের মূল্যায়ন। এখন এখানে মূল্যায়ন কথা তো আমরা বিভিন্ন ভাবে শুনে আসছি, কিভাবে মূল্যায়ন করা যায়। তো এখানে মূল্যায়ন কথাটি সাধারণভাবে কোনো কিছুর মান বা মূল্য নিরূপণ করাকে বোঝায়। বিদ্যালয়ে শিক্ষার্থীর মূল্যায়ন পুরোটাই আনুষ্ঠানিকভাবে হয় এবং সুনির্দিষ্ট উদ্দেশ্য, মানে একটা উদ্দেশ্য থাকতে হবে কেন আমি মূল্যায়নটা করব। বিদ্যালয়ের শিক্ষার্থীর মূল্যায়ন হলো শিক্ষাক্রমের উদ্দেশ্যের ভিত্তিতে শিক্ষার্থীর অগ্রগতি ও সফলতা যাচাই করা। আর এই প্রক্রিয়ার 3টি ধারাবাহিক ধাপ লক্ষ্য করা যায়। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে মূল্যায়ন হলো গিয়ে শিক্ষাক্রমের যে পাঠটা থাকে, যে একটা বই থাকে, সেই বইটা আমরা শেষ করব এবং ক্লাসে আমরা পরবর্তী ধাপে কিভাবে ওঠা যায় সেটাই হলো গিয়ে মূল্যায়ন। সেখানে যেটা করা হয় সেটাই হলো মূল্যায়ন। তারপরে হলো পরিমাপ। এটি মূল্যায়নের প্রথম ধাপ, যার মাধ্যমে মূল্যায়ন কাজ শুরু হয়। পরিমাপের সাথে তথ্য সংগ্রহের বিষয় জড়িত। এই যে পরিমাপ যেটা বলা হয়েছে, আপনি কয়েকটা সাবজেক্ট, একটা ক্লাসে কতগুলো সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টে কোনটায় কত মার্কস পেলো, সেই যে তথ্যগুলো নিয়ে দেখা যাবে, সেটাই হলো গিয়ে তথ্যগুলো সংগ্রহ করা হয়, সেটাই হলো পরিমাপ। কোনো কিছু মূল্যায়ন করতে হলে প্রথম কাজ হলো কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা। যে কোনো জিনিসের যদি মূল্যায়ন করতে হয়, তার প্রথমেই শুরু করতে হবে পরিমাপ থেকে। পরিমাপের জন্য করতে হবে তথ্য সংগ্রহ করা। আর শিক্ষার্থী শিখন সংক্রান্ত মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক পঠিত বিষয় বলতে কোনটা বোঝানো হয়েছে, যে ক্লাসের সাবজেক্টগুলো, শিক্ষার্থী অগ্রগতি বা সফলতা বা কৃতিত্বের তথ্য সংগ্রহ করেন। এই তথ্য সাধারণত পরিমাণগত ও সংখ্যায় প্রকাশ করা হয়। এটা পরিমাপ। এখন মনে করেন একটি বিদ্যালয়ের 9ম শ্রেণীতে 50 জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে একজন শিক্ষার্থী জীববিজ্ঞান পরীক্ষায় 55% নম্বর পেল। এখন শিক্ষার্থীর প্রাপ্ত এ নম্বর ওই শ্রেণীর শিক্ষার্থীদের সর্বোচ্চ গড় নাকি সর্বনিম্ন নম্বর, তা বোঝার কোনো উপায় নাই। তাই এই তথ্য থেকে শিক্ষার্থীর কৃতিত্ব বা অবস্থানগত বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। মূল্যায়নের এক্ষেত্রে পরিমাপ শুধু তথ্য সংগ্রহের কাজ করে। তাহলে আমরা এটা এখানে বুঝতে কি পারলাম, যে এই যে 55% নম্বর পেয়েছে, কিন্তু এটা কি, এটা গড় হবে না সর্বনিম্ন নম্বর হবে, এটা কিন্তু বোঝা যায় না। এখানে এই যে মূল্যায়নটা করা হলো, এখানে শুধু তথ্য সংগ্রহ করা হলো। তারপরে এই অ্যাসেসমেন্ট। এই ধাপে পরিমাপে প্রাপ্ত তথ্য ধারাবাহিকভাবে বিন্যাস করে শ্রেণীতে শিক্ষার্থীর অবস্থান, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম 10টা, দশম ইত্যাদি নির্ধারণ করা হয়। যে কোনো প্লেস, এগুলো হলো কোন প্লেসে আছে তারা, যে অবস্থানটা কোন পর্যায়ে আছে, যে ফার্স্ট হইলো, সেকেন্ড হইলো, থার্ড হইলো, এরকম 10টা থাকবে, তা নির্ধারণ করা হয়। এবার নির্দিষ্ট মানদণ্ডের আলোকে শিক্ষার্থীর গ্রেড নির্ণয় করা
করা হয়, যেমন A+, B, C কিংবা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ। এখন উপরের শিক্ষার্থীর প্রাপ্ত 55 নম্বরকে এসএসসি গ্রেডিং মানদণ্ড অনুযায়ী বি গ্রেড হিসেবে ধরা হয়েছে। তাই বলা যায় অ্যাসেসমেন্ট হলো মূল্যায়নের সেই ধাপ যেখানে পরিমাপের সংগৃহীত তথ্য বিন্যাস করে শিক্ষার্থীকে গ্রেড প্রদান করা হয়। দেখেন যে অ্যাসেসমেন্ট হলো, অ্যাসেসমেন্ট বাংলায় কিন্তু মূল্যায়নই বলা হয়, তবু তারপরে দেখেন অ্যাসেসমেন্ট হলো মূল্যায়নের সেই ধাপ যেখানে পরিমাপে যে সংগৃহীত তথ্য পাওয়া গেছে সেই তথ্য বিন্যাস করে শিক্ষার্থীকে গ্রেড দেওয়া হবে, কোন গ্রেডে আছে। এই অ্যাসেসমেন্ট থেকে শিক্ষার্থী তার গ্রেড ও অন্যান্য শিক্ষার্থীর সাপেক্ষে শ্রেণীতে তার অবস্থান জানতে পারে। বিদ্যালয়ে অভ্যন্তরীণ ও পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীর পারদর্শিতা বা কৃতিত্বকে এভাবে নিরূপণ ও প্রকাশ করার নামই অ্যাসেসমেন্ট, যাকে আমরা মূল্যায়ন বলে থাকি। যে এখানে বিদ্যালয়ের অভ্যন্তরীণ ও পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীর পারদর্শিতা বা কৃতিত্বকে এই যে প্রকাশ করা হয় সেটাই হলো মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট। এখন দেখেন মূল্যায়নের যে বিভিন্নভাবে মূল্যায়নের শিক্ষাবিদরা বিভিন্ন মতামত দিয়েছেন। এখানে মূল্যায়ন হলো সিদ্ধান্তের বিকল্প সমূহের সঠিক বিচার বিশ্লেষণের প্রক্রিয়া যা উদ্দেশ্য নির্ভর। এটা হলো স্টাফলবিম বলেছেন যে মূল্যায়ন হলো সিদ্ধান্তের বিকল্প সমূহের সঠিক বিচার বিশ্লেষণের প্রক্রিয়া যা উদ্দেশ্য নির্ভর। তারপরে বলেছেন সুশীল রায় কি বলেছেন যে শিক্ষার উদ্দেশ্যমুখী শিক্ষণ প্রচেষ্টার প্রতিশ্রুত মান বিচার করার অবিচ্ছিন্ন প্রক্রিয়াই হলো মূল্যায়ন। শিক্ষার উদ্দেশ্যমুখী শিক্ষণ প্রচেষ্টার প্রতিশ্রুত মান বিচার করার অবিচ্ছিন্ন প্রক্রিয়া, এটাই হবে মূল্যায়ন। এটা বলেছেন সুশীল রায়। রাফ টাইলার কি বলেছেন যে শিক্ষণ উদ্দেশ্য, শিক্ষণ অভিজ্ঞতা এবং পদ্ধতি এই তিনটি পারস্পরিক সম্পর্কযুক্ত প্রক্রিয়ার সমন্বিত রূপই হলো গিয়ে মূল্যায়ন। যে শিক্ষণ উদ্দেশ্য, শিক্ষণ অভিজ্ঞতা এবং পদ্ধতি এই তিনটার পারস্পরিক সম্পর্ক যুক্ত আর এই তিনটা সমন্বিত রূপই হলো মূল্যায়ন, এটা বলেছেন। এখন দেখেন ইভালুয়েশন। এক্ষেত্রে শিক্ষার্থীর প্রাপ্ত গ্রেডের সাথে শুধু ভালো, উত্তম, অতি উত্তম প্রভৃতি মন্তব্য জুড়ে দিয়ে তার কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়। তবে মূল্যায়নকারীর পক্ষে এ ধরনের মন্তব্য করা সহজ নয় এবং বরং কঠিন। কেননা এ ধরনের মন্তব্য করতে হলে মূল্যায়নকারীকে শিক্ষার্থীর প্রাপ্ত গ্রেড অর্জনের সাথে শ্রেণী, কক্ষ, বিদ্যালয় ও এর বাইরের পরিবেশ এমনকি ব্যক্তিগত পর্যায়ের সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় আনতে হবে। এই ইভ্যালুয়েশনটা আবার বলছি, এক্ষেত্রে এই ইভ্যালুয়েশনের জন্য যে শিক্ষার্থী প্রাপ্ত গ্রেড থাকে সেই গ্রেডের সাথে যে কেউ খুব ভালো, শুধু ভালো, উত্তম মানে তার থেকে একটু ভালো, অতি উত্তম, আরো ভালো প্রভৃতি মন্তব্য জুড়ে দিয়ে তার কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়। তবে মূল্যায়নকারীর পক্ষে এ ধরনের মন্তব্য করা, যে মূল্যায়ন করে তার কিন্তু এটা মন্তব্য করা যায় না, কঠিন, মূল্যায়ন করা কঠিন। কেননা এ ধরনের মন্তব্য করতে হলে মূল্যায়নকারীকে শিক্ষার্থীর প্রাপ্ত গ্রেড অর্জনের সাথে শ্রেণীকক্ষ, বিদ্যালয় ও এর বাইরের পরিবেশ এমনকি ব্যক্তিগত পর্যায়ের সাথেও তার সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় আনতে হবে। যে শুধু
গ্রেডের কথা বললেই হবে না, তার সাথে আরো অন্যান্য এই যে বললাম শ্রেণীকক্ষ, বিদ্যালয় বাইরে পরিবেশ, এগুলো সম্পর্ক যুক্ত। মূল্যায়নের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে যা জানতে পারেন, কি কি জানতে পারেন? মূল্যায়নের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী কি কি জানতে পারেন? যে শিক্ষার্থীর জ্ঞানের ভিত্তি ও চাহিদা কি, কি জানতে পারেন? যে শিক্ষার্থীর জ্ঞানের ভিত্তি ও চাহিদা কি। তারপরে হলো শিক্ষার্থী কি শিখেছে ও কতটুকু শিখছে, শিক্ষার্থী কি শিখছে এবং কতটুকু শিখছে, আরো কি শেখাতে হবে এবং কিভাবে শেখাতে হবে। শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধির সাথে দক্ষতাও কি বেড়েছে, নতুন পরিস্থিতিতে অর্জিত জ্ঞান কি কাজে লাগতে পারছে, কি কাজে লাগাতে পারছে, পরবর্তী ক্লাসের জন্য সে কতটুকু উপযুক্ততা অর্জন করেছে। খেয়াল করেন যে মূল্যায়নের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে কি কি জানতে পারবে, যে শিক্ষার্থীর জ্ঞানের ভিত্তি ও চাহিদা কি, একজন শিক্ষার্থী তার সে ওই সাবজেক্টে জ্ঞান দিয়ে সে কি করতে পারবে এবং তার আর কি চাহিদা আছে, আর সে কতটুকু শিখছে এবং শিখতে পারছে, আর তাকে আর কি কি শিখাতে হবে। জ্ঞান বৃদ্ধির সাথে তার দক্ষতাও কি বাড়ছে, তারপরে অর্জিত জ্ঞান নতুন পরিস্থিতিতে তার অর্জিত জ্ঞান কতটুকু কাজে লাগাতে পারবে। এইগুলো মূল্যায়নের মাধ্যমে জানা যায়। তারপর মূল্যায়নের মাধ্যমে শিক্ষক সম্পর্কে, শিক্ষক নিজের সম্পর্কে কি জানতে পারবেন। শিক্ষার্থীর মূল্যায়নের সাথে সাথে শিক্ষক নিজেও নিজের মূল্যায়ন করে থাকেন। তিনি বুঝতে পারেন শিক্ষার্থীকে কি শিখিয়েছেন, কিভাবে শেখালে শিক্ষার্থী আরো ভালোভাবে শিখবে, পাঠ পরিকল্পনা ও মূল্যায়নে কি পরিবর্তন আনতে হবে, পরবর্তীতে তিনি কোন পদ্ধতিতে অগ্রসর হবেন, কি উপকরণ ব্যবহার করবেন। এটা হলো গিয়ে শিক্ষক নিজের সম্পর্কে যা জানতে পারবেন। যে একটা টপিক পড়ানো হলো, সে শিক্ষক নিজে কতটুকু শিখালে আরো ভালো তারা শিখতে পারবে, কিভাবে মূল্যায়নের পরিবর্তন আনতে পারবে, কিভাবে উপকরণ ব্যবহার করলে তারা আরো খুব দ্রুত শিখতে পারবে, এগুলো শিক্ষক নিজে মূল্যায়ন করবেন। জীববিজ্ঞান শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রসমূহ। শিক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধন করা, আর শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির কাঙ্ক্ষিত ও অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনই হলো সার্বিক পরিবর্তন, হলেই সার্বিক বিকাশ সাধিত হয়। এই জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি যথাক্রমে বুদ্ধিবৃত্তীয়, মনোপেশিজ ও আবেগীয়, এই ৩ ক্ষেত্রের অন্তর্ভুক্ত। এই যে ক্ষেত্রসমূহ বলা হয়েছে, ক্ষেত্রসমূহ তাহলে কটা পেলাম, একটা হলো বুদ্ধিবৃত্তীয়, একটা মনোপেশিজ, আর একটা হলো আবেগীয়। এই ৩টি ক্ষেত্রই মূল্যায়নের জন্য জরুরি। বুদ্ধিবৃত্তীয় ক্ষেত্রটা কি, এটা হলো মস্তিষ্ক মানে মাথা ও চিন্তার সাথে জড়িত, যাকে জ্ঞানমূলক ক্ষেত্রও বলা হয়। এই ক্ষেত্রে ব্যক্তিকে প্রত্যক্ষ দেখার দরকার হয় না, ব্যক্তির উত্তরপত্র থাকলেই চলে। জীববিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, তথ্য সূত্র সবকিছুই বিজ্ঞানীদের গভীর চিন্তার ফসল। শিক্ষার্থীদের জীববিজ্ঞানের তাত্ত্বিক জ্ঞানকে ভালোভাবে বুঝতে ও কাজে লাগাতে হলে বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানমূলক ক্ষেত্রের ৬টি দিকে সঠিক মূল্যায়ন করতে হবে। বুদ্ধিবৃত্তীয় ক্ষেত্র, এখানে মানুষের কোনো কিছু সম্পর্কে জানা ও স্মরণে রাখতে পারা, জানা জিনিস নিজের মতো বুঝতে পারা, নতুন পরিস্থিতিতে পূর্বের জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো কিছু শনাক্ত করতে পারা, এটা হলো বুদ্ধিবৃত্তির ক্ষেত্রের মধ্যে পড়বে। তারপর মনোপেশিজটা কি, এই মনোপেশিজের ক্ষেত্রে হলো দক্ষতাকে, মূলত পেশির দক্ষতাকে বোঝায়। জীববিজ্ঞানের হাতে কলমে কাজ ও ব্যবহারিক কাজ মনোপেশিজ ক্ষেত্রের বিষয়। যে জীববিজ্ঞানের প্রত্যেকটা ক্ষেত্রেই হাতে কলমে কাজ আছে, ব্যবহারিক কাজ আছে, এটা হলো গিয়ে মনোপেশিজ ক্ষেত্রের
বিষয়। কোষের গঠন, প্রাণীর পরিচিতি, টিস্যুতন্ত্র, উদ্ভিদ ও প্রাণীর শরীরতত্ত্ব ইত্যাদি ধারণা সবকিছু হাতে কলমে করতে হয়। তারপর আবেগীয় ক্ষেত্র, কোনো কিছুর প্রতি মানুষের মনোভাব, দৃষ্টিভঙ্গি, অনুভূতি ও মূল্যবোধ সংক্রান্ত বিষয় এক্ষেত্রের অন্তর্গত। এই বিষয়গুলো বিমূর্ত বিধায় শুধু পর্যবেক্ষণ দ্বারা এর পরিমাপ করা যায়। মৌখিক বা লিখিত প্রশ্নোত্তরের মাধ্যমে এর মূল্যায়ন করা যায় না, যা বুদ্ধিবৃত্তীয় ক্ষেত্রে করা যায়। এই আবেগীয় ক্ষেত্রটা যে মৌখিকও হবে না, লিখিতও হবে না। যেমন জীববিজ্ঞান শিক্ষায় ব্যবহারিক কাজের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীর জ্ঞান খাতা কলমে মূল্যায়ন করা যাবে, কিন্তু ব্যবহারিক কাজের প্রতি শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি ইতিবাচক নাকি নেতিবাচক তা জানতে হলে ব্যবহারিক কাজ সংগঠনের সময় তার কর্মকাণ্ড ও মনোভাব পর্যবেক্ষণ করতে হবে। তারপর আসি আমরা জীববিজ্ঞান শিক্ষার ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন। ধারাবাহিকটাকে ওই গাঠনিক মূল্যায়নও বলা হয়। একটি ধারাবাহিক মূল্যায়ন যা শ্রেণী কার্যক্রম চলার সাথে সাথে ঘটে। ধারাবাহিক মূল্যায়নটা হলো চলার, যখন ক্লাস চলবে তখন সাথে সাথে ঘটে। এখানে দেখেন যে বিভিন্ন ধরনের কৌশল আছে। এই ধারাবাহিক মূল্যায়ন করার জন্য বিভিন্ন ধরনের কৌশল আছে। শ্রেণী অভিক্ষা মানে ক্লাস টেস্ট, শ্রেণীর কাজ, দলগত কাজ, ব্যবহারিক কাজ, নির্দেশিত কাজ, বাড়ির কাজ, মৌখিক অভিক্ষা, অর্পিত কাজ, শিক্ষা সফর, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, কুইজ, টার্ম পেপার, এগুলো সবই হবে গিয়ে ধারাবাহিক মূল্যায়ন করার কৌশল। তারপর সামষ্টিক মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়নটা হলো, এখানে এটাকে প্রান্তিক মূল্যায়ন বলা হয়, যা শ্রেণীর কার্যক্রম শেষ হওয়ার পরে অর্থাৎ সাময়িক বা বছর শেষে করা হয়। এটা করা হবে বছর শেষে করা হবে। জীববিজ্ঞান শিক্ষায় ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নের উপযোগিতা। বিজ্ঞান শিক্ষার তিনটি উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীকে বিষয়বস্তু সম্পর্কে মৌলিক জ্ঞান প্রদান করা, বৈজ্ঞানিক প্রক্রিয়ার দক্ষতা রপ্ত করানো, আর একটা হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অর্জন করানো। তো এটা জীববিজ্ঞান শিক্ষার ধারাবাহিক মূল্যায়নের কার্যক্রম সময়টা বলে গেছি আমি আগেই। শ্রেণীর কাজের মূল্যায়ন, এখানে কাজের ধরন দেখেন, কাজের ধরন আর মূল্যায়নের মানদণ্ড। কাজের ধরনে আছে কি লিখিত কাজ, যা মূল্যায়নের মানদণ্ড হবে উত্তরের সঠিকতা বা যথাযথ উত্তরের ধারাবাহিকতা। মৌখিক কাজ, উত্তরের সঠিকতা, বক্তব্যের স্পষ্টতা। ব্যবহারিক কাজ, উপকরণ ও যন্ত্রপাতির যথাযথ ব্যবহার। সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্র। সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে হলো, সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে শুধু বুদ্ধিবৃত্তীয় ক্ষেত্রের চিন্তন ও সমস্যা সমাধান দক্ষতা মূল্যায়ন সম্ভব। আবেগীয় ও মনোবিশেষ দিক মূল্যায়ন করা যায় না। এই প্রান্তিক মূল্যায়ন যখন করা হয় তখন এই যে আমাদের তিনটা ক্ষেত্র ছিল, একটা বুদ্ধিবৃত্তীয়, একটা মনোবিশেষ, একটা আবেগীয়, এখানে শুধু বুদ্ধিবৃত্তীয়টাই থেকেই মূল্যায়ন করা যায়, আর আবেগীয় মনোবিশেষের দিক দিয়ে মূল্যায়ন করা যায় না। কেননা সামষ্টিক মূল্যায়ন হচ্ছে প্রধানত খাতা কলমের মাধ্যমে সম্পাদিত লিখিত পরীক্ষার মূল্যায়ন। এক্ষেত্রে শিক্ষার্থীর আচরণ ও হাতে কলমে কাজের পারদর্শিতা পরিমাপের সুযোগ নাই। এখানে আচরণ ও হাতে কলমে কাজের পারদর্শিতা পরিমাপের সুযোগ নাই। এসএসসি পরীক্ষায় সামষ্টিক মূল্যায়ন করা হয় 70%, সৃজনশীল প্রশ্নে এবং করা হয় 30%। মূল্যায়ন করা হয় 70% করা হয় সৃজনশীল প্রশ্নে, আর 30% করা হয় বহু নির্বাচনী প্রশ্নে। এখন আমরা সামষ্টিক মূল্যায়নও বুঝলাম কিছুটা, আর গাঠনিক মূল্যায়ন কিছুটা বুঝলাম। তাহলে এখানে পার্থক্যটা কি হলো, যে গাঠনিক মূল্যায়ন হলো কি ধারাবাহিক, আর সামষ্টিক মূল্যায়ন হলো প্রান্তিক। গাঠনিক মূল্যায়ন দীর্ঘ সময় সাপেক্ষ,
আর সামষ্টিক মূল্যায়ন স্বল্প সময় সাপেক্ষ। একটি দুর্বলতা, একটি আধুনিক ও মনোবৈজ্ঞানিক গাঠনিক মূল্যায়ন, আর একটা হলো গিয়ে সনাতন ও গতানুগতিক। গাঠনিক মূল্যায়ন হলো অনানুষ্ঠানিক, যে কোনো সময় নেওয়া যায়, আর সামষ্টিক মূল্যায়ন হলো আনুষ্ঠানিক। গাঠনিক মূল্যায়নে পরীক্ষার ভীতি নেই, আর সামষ্টিক মূল্যায়নে পরীক্ষার ভীতি আছে। গাঠনিক মূল্যায়নে সংশোধনের সুযোগ নাই, আর সামষ্টিক মূল্যায়নে ভুল ত্রুটি, গাঠনিক মূল্যায়নে সংশোধনের সুযোগ আছে, আর প্রান্তিক মূল্যায়নে মানে সামষ্টিক মূল্যায়নে সংশোধনের সুযোগ নাই। এরপরে আসি আমরা জীববিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন প্রণয়ন ও নির্দেশক ছকে উপস্থাপন। শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তীয় ক্ষেত্রের মূল্যায়নের একটি পদ্ধতি হলো বহু নির্বাচনী প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন। বহু নির্বাচনী প্রশ্নে শিক্ষার্থীর চিন্তন দক্ষতার 4টি স্তর পরিমাপ করার সুযোগ থাকে। 4টা স্তর। বহু নির্বাচনী প্রশ্নে শিক্ষার্থীর চিন্তন দক্ষতার 4টি স্তর পরিমাপ করার সুযোগ থাকে। বহু নির্বাচনী প্রশ্নের উত্তরপত্র মূল্যায়নকে ব্যক্তিক প্রভাব শূন্য থাকে বলে নৈর্ব্যক্তিকতা শতভাগ। অর্থাৎ এক্ষেত্রে পরীক্ষকের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা প্রভৃতি ব্যক্তিক বিষয়ে নম্বর প্রদানকে প্রভাবিত করতে পারে না। সঠিক উত্তর হলে 1 পাবে, আর ভুল হলে 0 পাবে, এর বাইরে কিছু হবে না। বহু নির্বাচনী প্রশ্নের যে একটা নমুনা দেখানো হলো, নিচে কোনটি পরিবহন টিস্যু থাকে। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে নিচের কোনটিতে পরিবহন টিস্যু থাকে। এক হলো শৈবাল উদ্দীপক, 2 হলো ক্ষয়ে আছে ছত্রাক বিক্ষেপক, গয়ে আছে মশ বিকল্প উত্তর, আর ঘয়ে আছে ফার্ন সঠিক উত্তর। এখন দেখেন ক কে বলা হবে কি স্টিম, ক্ষয়েরটা হলো ডিস্ট্রাক্টরস, গ হলো অপশনস, আর ঘ হলো কি। এই উপরের বহু নির্বাচনী প্রশ্নটি বিশ্লেষণ থেকে দেখা যায় যে উদ্দীপক হলো স্টিম, বিকল্প উত্তর অপশনস থাকবে 4টি, 4টি থাকবে এখানে। এর ভিতরে বিক্ষেপক এটা হলো থাকবে 3টি, আর সঠিক উত্তর থাকবে 1টি। সাধারণভাবে বলা যায় একটি বহু নির্বাচনী প্রশ্নের 4টি অংশ থাকে, একটা হলো উদ্দীপক, একটা বিকল্প উত্তর, একটা বিক্ষেপক, আর একটা হলো সঠিক উত্তর। এখন দেখেন যে বহু নির্বাচনী প্রশ্নের উদ্দীপক তৈরির যে বিবেচ্য দিকগুলো কি কি থাকতে হবে, যে উদ্দীপক প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করবে, তথ্যের কোনো ঘাটতি থাকবে না প্রশ্নে। উদ্দীপকের ভাষা হবে সহজ, অর্থপূর্ণ এবং সংক্ষিপ্ত। উদ্দীপকে প্রাসঙ্গিক উপাদান থাকবে, অপ্রাসঙ্গিক কোনো কিছু থাকবে না। বিকল্প উত্তরে কোনো শব্দের পুনরাবৃত্তি না করে উদ্দীপকে প্রয়োজনীয় শব্দ সংযোজন করতে হবে। উদ্দীপক হ্যাঁ বোধক হওয়া বাঞ্ছনীয়। না বোধক শব্দের ব্যবহার অনিবার্য হয়ে পড়লে না শব্দটি বড় অক্ষরে লিখতে হবে। উদ্দীপকে সরাসরি কোনো ইঙ্গিত থাকবে না যা শিক্ষার্থীকে সঠিক উত্তর বাছাই করতে কিংবা ভুল উত্তর বাদ দিতে সাহায্য করে।
উদ্দীপক সর্বদা নেতিবাচক ধারণার পরিবর্তে ইতিবাচক ধারণা বহন করবে। এখানে মনে করেন যে ত্রুটিযুক্ত প্রশ্ন, এই বহু নির্বাচনী প্রশ্ন যখন করা হয়, ত্রুটিযুক্ত প্রশ্ন কি হতে পারে আর ত্রুটি মুক্ত। এখানে একটা প্রশ্ন দেখলাম, দেখি যে কোন উপপর্যায়ে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। তাহলে ক খ গ ঘ, কয়ে আছে লেপটোটিন, খয়ে দিলেন প্যাকাইটিন, গয়ে ডায়াকাইনেসিস, আর ঘ হলো সাইটোকাইনেসিস। আবার যদি এখানে এটা হলো ত্রুটিযুক্ত প্রশ্ন, আর ত্রুটি মুক্ত প্রশ্ন প্রোফেজ 1 এর কোন উপপর্যায়ে। আমরা কিন্তু ত্রুটিযুক্ত প্রশ্নে এখানে প্রোফেজ 1 লিখি নাই, যে কোন উপপর্যায়ে শুধু বলা হয়েছে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। আর যদি ত্রুটি মুক্ত করতে হয় প্রশ্নটা, তাহলে আমাকে লিখতে হবে প্রোফেজ 1 এর কোন উপপর্যায়ে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। তারপরে এখন প্রশ্নটার উত্তর দেওয়া সহজ হবে, যে ক হলো লেপটোটিন, খ প্যাকাইটিন, গ ডায়াকাইনেসিস, ঘ হলো সাইটোকাইনেসিস। তাহলে এই যে ত্রুটিযুক্ত প্রশ্ন আর ত্রুটি মুক্ত প্রশ্নের পার্থক্যটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, যে ত্রুটিযুক্ত প্রশ্নতে ত্রুটি যেটা মুক্ত প্রশ্ন হবে সেখানে বুঝাই দিতে হবে যে কোনটা আমি চাচ্ছি। বহু নির্বাচনী প্রশ্নের নির্দেশিত ছক। বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে দক্ষতা ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর, এই 4 প্রকারের দক্ষতা যাচাই করা হয় এই প্রশ্নের মাধ্যমে। তাহলে আমরা পাচ্ছি কি, যে বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে কি দক্ষতা ভিত্তিক প্রশ্ন। এখানে 4টা স্তর থাকবে, কি কি? জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতা। তাই এই সেট প্রশ্নে, এক সেট প্রশ্নে প্রশ্নপত্রে মূল্যায়নের নির্দেশনা অনুযায়ী 4 দক্ষতার প্রশ্ন বিভিন্ন অনুপাতে সন্নিবেশিত হতে হয়। এক সেট প্রশ্নপত্রে মূল্যায়নের নির্দেশনা অনুযায়ী 4 দক্ষতার প্রশ্ন বিভিন্ন অনুপাতে সন্নিবেশিত হয়। বহু নির্বাচনী প্রশ্নের নির্দেশক ছক হচ্ছে কলাম ও সারি সমন্বিত একটি ছক। এই ছকে কলাম বরাবর অধ্যায় এবং সারি বরাবর দক্ষতা স্তর সন্নিবেশিত থাকে। এখানে দেখেন দক্ষতার স্তর আর অধ্যায় 1 2 3 4 করে দেওয়া আছে, 14টা। এখানে দেওয়া আছে উচ্চতর দক্ষতা, প্রয়োগ, অনুধাবন, জ্ঞান। এভাবে এটা দেখতে হবে। এখানে যে এসএসসি তে 4 দক্ষতার বহু নির্বাচনী প্রশ্নের শতকরা হার কিভাবে থাকবে, যে চিন্তন দক্ষতার স্তর, বহু নির্বাচনী প্রশ্নের শতকরা হার আর বহু নির্বাচনী প্রশ্নের সংখ্যা থাকবে 30টা। তাহলে জ্ঞানের জন্য প্রশ্ন থাকবে, শতকরা হার থাকবে 30 থেকে 40%, মানে 9 থেকে 12টা। অনুধাবনের জন্য থাকবে 30 থেকে 40%, তাহলে প্রশ্নের সংখ্যা থাকবে 9 থেকে 12টা। আর প্রয়োগমূলক প্রশ্ন থাকবে 10 থেকে 20%, সেখানে প্রশ্ন থাকবে 5 থেকে 9টা। উচ্চতর দক্ষতার জন্য থাকবে 10 থেকে 20%, আর প্রশ্ন থাকবে 5 থেকে 9টা। এটা হলো প্রশ্ন করার জন্য যেটা করা হয়, বহু নির্বাচনী প্রশ্নের শতকরা হারটা থাকবে। তারপরে আসেন জীববিজ্ঞান বিষয়ে সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন। সৃজনশীল প্রশ্ন হলো লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর চিন্তন দক্ষতা পরিমাপের জন্য প্রশ্ন। এটি দক্ষতা ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর চিন্তন দক্ষতার সকল স্তর, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। এই উচ্চতর দক্ষতাকে আবার বলা হয়েছে 3টা ভাগে ভাগ করা হয়েছে, বিশ্লেষণ, সংশ্লেষণ আর একটা হলো মূল্যায়ন। এটা যাচাই করা হয়। এটা হলো সৃজনশীল প্রশ্ন।
সৃজনশীল যে প্রশ্ন সেটা হলো কি একটা সৃজনশীল প্রশ্নের জন্য 10 নম্বর থাকে বরাদ্দ। এই প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর স্মৃতি বা জ্ঞান দক্ষতা যাচাই করা হয়। প্রশ্নটি একটি সৃজনশীল প্রশ্নের শুরুতে ধারাবাহিক উদ্দীপক থাকে। এই উদ্দীপকের নিচে একটি একইভাবে ভাগ গঠিত 4টি স্বতন্ত্র প্রশ্ন থাকবে, ক, খ, গ, ঘ। এই যে 4টা প্রশ্ন, এটা 4টা প্রশ্ন সহজ থেকে কঠিন আকারে বিন্যস্ত থাকবে। তারপর দেখেন একটা নমুনা দেওয়া হলো, সৃজনশীল প্রশ্নের একটা নমুনাটা কি হলো, একজন জিন তত্ত্ববিদ আর জিন মানে জিনটা হলো আর বহনকারী লালচে ফল ত্বকের ফুলের সাথে লালচে একটা ফলের ত্বকের ফুলের সাথে জিন বহনকারী সবুজ ফল ত্বকের ফুলের ক্রস করালেন। এর ফলে আর জি ফিনোটাইপ সম্পন্ন লালচে ফল ত্বকের ফুল উৎপন্ন হলো। এখন এর প্রশ্নটা কি হলো যে ক্রোমোজোম কি? টেস্ট ক্রস বিষয়টি ব্যাখ্যা করো। উদ্দীপককে F1 জনের মধ্যে সংগঠিত ক্রম চেকার বোর্ডে উপস্থাপন করো। উদ্দীপকের প্রথম বংশধরের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন কুলের মধ্যকার ক্রসের ঘটনা বিশ্লেষণ করো। এখন ক্রোমোজোম কি দেখেন, কয়ে আছে 1 মার্কের উত্তর দিতে হবে, খ হলো বিষয়টা ব্যাখ্যা করতে হবে কিন্তু এটা 2 মার্কস, গয়ে আছে উপস্থাপন করতে হবে যে চেকার বোর্ডের, এটা আছে 3 মার্কস, তারপরে যেটা আছে বিশ্লেষণ করতে হবে সেখানে হলো 4 মার্কস। এই একটা সৃজনশীল প্রশ্নের জন্য 10 নম্বর বরাদ্দ থাকে। এই 10 নম্বর ক, খ, গ, ঘ এই 4টি অংশে বণ্টিত থাকে। সৃজনশীল প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই শিক্ষণফল বিবেচনায় আনতে হবে, যে শিক্ষণফলটা কি ছিল সেটা চিন্তা করেই কিন্তু সৃজনশীল প্রশ্নটা তৈরি করতে হবে। তারপরে যে উদ্দীপক তৈরির নীতিমালা, সৃজনশীল প্রশ্নের জন্য যে উদ্দীপকটা থাকে, উদ্দীপক তৈরি করতে হয়, সেই উদ্দীপক হলো পাঠ্য বইয়ের বিষয়বস্তু সংশ্লিষ্ট বাস্তব কিংবা বাস্তবসম্মত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে। এই উদ্দীপক সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কেননা এই উদ্দীপককে ভিত্তি করেই নিচে গ ও ঘ প্রশ্নের উত্তর আবর্তিত হয়। পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট বিষয় প্রশ্ন শিক্ষার্থী এই 3-এর মাঝে উদ্দীপক যোগসূত্র স্থাপন করে। উদ্দীপক শিক্ষার্থীকে সরাসরি উত্তর বলে দেয় না, তবে উত্তর দিতে দিক নির্দেশনা দেয়। এই কারণে উদ্দীপক হতে হয় প্রাসঙ্গিক ও তথ্যবহুল। এখন এই উদ্দীপক তৈরির যে একটা নীতিমালা আছে, সেই নীতিমালা কি কি? পাঠ্য বইয়ের তথ্যের আলোকে নতুন পরিস্থিতিমূলক উদ্দীপক তৈরি করতে হবে। উদ্দীপক সর্বোচ্চ 6 থেকে 7 বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং ভাষা হবে সহজ। শুধুমাত্র প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর দিতে উদ্দীপক তৈরি করতে হবে। অপ্রয়োজনীয় শব্দ বা বাক্য পরিহার করতে হবে। বিষয়বস্তু সংশ্লিষ্টতা বজায় থাকলে একাধিক অধ্যায় সমন্বয় করে উদ্দীপক তৈরি করা যাবে। পাঠ্যপুস্তক ছাড়াও পত্র-পত্রিকা, জার্নাল, গবেষণা কর্ম ইত্যাদি উদ্দীপকের উৎস হিসাবে ব্যবহৃত হতে পারে। ছবি, চার্ট, গ্রাফ ইত্যাদিও
উদ্দীপকে হতে পারে, তবে তা তথ্য প্রদানের ইঙ্গিতপূর্ণ হতে হবে। এখন উত্তরপত্র মূল্যায়নের নির্দেশিকা। উত্তরপত্র মূল্যায়নের নির্দেশিকার জন্য যেটা থাকে, যে প্রশ্ন থাকবে একের এক নম্বর থাকবে প্রথমে একের কয়ে নম্বর থাকবে 1, দক্ষতা হলো জ্ঞান, আর শিক্ষার্থী সক্ষম হবে তথ্য স্মরণ করবে অথবা মনে রাখতে পারবে। এখানে আবার প্রশ্ন একের কয়ে আছে যে একটা থাকবে জ্ঞান আর একটা হবে যে অনুধাবন। জ্ঞানের জন্য তথ্য মনে রাখতে হবে আর অনুধাবনের জন্য তা প্রকাশ করতে হবে। আর একের গয়ে হবে যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ। এখানে তথ্য স্মরণ বা মনে রাখতে হবে, যা অনুধাবন করেছে তা প্রকাশ করতে হবে। কোন বিষয়ে অনুধাবন করে তা নতুন পরিস্থিতিতে প্রয়োগ করতে হবে। আর একের ঘয়ে আছে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ আর উচ্চতর দক্ষতা। এখানে তথ্য মনে রাখতে হবে, অনুধাবন তা করছে তা প্রকাশ করতে হবে, আবার কোনো বিষয় অনুধাবন করে তা নতুন পরিস্থিতিতে প্রয়োগ করতে হবে, আর পরিস্থিতি বিশ্লেষণ ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখন আসেন জীববিজ্ঞান বিষয়ের মূল্যায়ন টুলস তৈরি ও শিক্ষার্থী মূল্যায়নে আইসিটির ব্যবহার। আমরা তো জানি যে আইসিটি কি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিক্ষায় আইসিটি বলতে বোঝায় যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিখন ও শেখানো। কম্পিউটার শিক্ষা ও আইসিটি এক জিনিস নয়। এখানে কম্পিউটার শিক্ষা প্রযুক্তির একটি দিকটি হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু আইসিটিতে প্রযুক্তি বিষয়ে বিবেচ্য বিষয় নয়। জীববিজ্ঞান শিক্ষায় আইসিটির গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষার্থীর শিখন ফল অর্জন ও মূল্যায়ন। শিক্ষক আইসিটিকে কত কার্যকর রূপে কাজে লাগাতে পারছেন। আইসিটির কথাটির পরিধি অনেক বিস্তৃত ও ব্যাপক। যে কোনো যোগাযোগ যন্ত্র এর মাধ্যমে অন্তর্ভুক্ত হতে পারে, যেমন রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার, নেটওয়ার্ক, হার্ডওয়্যার ও সফটওয়্যার। এছাড়া এদের সাথে সংশ্লিষ্ট রয়েছে ভিডিও কনফারেন্স, দূরশিক্ষণ ইত্যাদি আইসিটির অন্তর্ভুক্ত। এখানে শিক্ষামূলক যে আইসিটি যন্ত্রটিকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হলো ইনপুট সোর্স, এখানে আছে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, তারপরে ভিজুয়ালাইজার, ক্যামেরা, স্মার্টফোন ইত্যাদি। আর আউটপুট হলো গিয়ে আউটপুট সোর্স সেটা হলো প্রজেক্টর, হোয়াইট বোর্ড, ডিসপ্লে মনিটর, টেলিভিশন, স্মার্টফোন ইত্যাদি। আর অন্যান্য যেগুলো থাকবে ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল রেকর্ডার ইত্যাদি। এই হলো আইসিটির যন্ত্রপাতি। আইসিটির মূল্যায়নে আইসিটির যে ব্যবহার, মূল্যায়নের আইসিটির গুরুত্বটা দেখেন আগে, যে সেখানে হলো আইসিটি এর মাধ্যমে মূল্যায়ন শীট তৈরি করা হয়। এর দ্বারা দ্রুত গতিতে মূল্যায়ন করা যায়, শিক্ষার্থীর ফলাফল শীট তৈরি হয়। এর দ্বারা শিক্ষার্থীর প্রতিফলন ডায়েরি তৈরি করা যায়, অভিক্ষা তৈরি করা যায়, প্রশ্ন অভিক্ষার সংশোধন করা যায়, বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামের ব্যবহার করা যায়। এলো আইসিটির গুরুত্ব বা ব্যবহার। এই ছিল আজকের ইউনিটের বিষয়। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। স্যার, জীববিজ্ঞানে আছেন কে কে? সবাইকে আন্তরিক ধন্যবাদ।